গোপাল, ও গোপাল, বলি বাড়ি আছো নাকি হে? কে কে ডাকে? ও হরিধন, আয় আয় বাবা, ভেতরে আয়। যাই খুড়িমা, যাই। তা খুড়িমা, গোপাল কোথায়? তাকে তো দেখছি না। কি জানি বাবা, সেই কোন সকালে বেরিয়েছে, এখনো তো ঘরেও ফেরেনি। দিন দিন ছেলেটা যেন কিরকম বাউন্ডুলের মতন হয়ে যাচ্ছে। বাউন্ডুলে হয়ে যাচ্ছে? সে কি? তবে যে শুনি গোপাল নাকি ভালো ভবিষ্যৎ বক্তা হয়েছে। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছিস। আর ওই ভাগ্য গণনা করে যা উপার্জন হয় তাই দিয়ে এই দুটো লোকের মোটামুটি চলে যায়। এই তো এই কালকেই বলছিল তোর টাকাটাও প্রায় জোগাড় হয়ে এসেছে, আগামী মাসেই তোর বাড়িতে গিয়ে টাকাটা শোধ দেবে। বাহ, এ তো খুব ভালো কথা। তবে আর দেরি কেন খুড়িমা, এবার বরং আপনি গোপালের বিয়ে দিয়ে ওর বাউন্ডুলে স্বভাবটা ঘোচান। তা অবশ্য তুই লাখ কথার এক কথা বলেছিস বটে। আমিও কদিন ধরে ঠিক এই কথাটাই ভাবছিলাম। তা তোর জানাশোনা কোনো ভালো মেয়ে আছে নাকি? না, কোনো ভালো মেয়ে নেই। তবে হ্যাঁ, একটা ভালো ঘটককে আমি চিনি, নাম রাম ঠাকুর। আমি বরং তাকেই আপনাদের এখানে পাঠিয়ে দেব। বাবা বেশ, তো কবে পাঠাবি? একটু আগে থেকে জানাস বুঝলি, তাহলে খুব ভালো হয়। আগামী পরশু বিকালে তাকে আমি এখানে পাঠিয়ে দেবো। আপনি গোপালকে বাড়ি থাকতে বলবেন। ঠিক আছে বাবা, তাই হবে। আজ তাহলে উঠি খুড়িমা। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা আয়। কিরে গোপাল, এখন আবার কোথায় বের হচ্ছিস বাবা? ওই মাধব বাবুর বাড়ি, ওনার ছেলে কুষ্টি বিচার করার জন্য আমায় এখন ডেকেছেন। না না, তোকে আর বাইরে বের হতে হবে না, কিছুক্ষণ পরেই ঘটক আসবে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। সেখানে তোর থাকাটা খুব প্রয়োজনীয়। খুব প্রয়োজনীয়। বলি কি এমন প্রয়োজন আছে শুনি? সে কি রে, বিয়ে করবি তুই, তো তোর একটা পছন্দ অপছন্দ আছে না? বিয়ে করবে তো বিয়ে করার কত খরচ, কত হ্যাপা তা জানো? আর শাড়ি দাও, কাল গয়না দাও, না না না, ওসব ঝামেলা সামলানোর সময় বা অর্থ কোনোটাই আমার কাছে নেই। সে কি রে, তবে কি তুই চিরকুমার হয়ে থাকবি নাকি? চিরকুমার হয়ে থাকতে যাবো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে চাকুরি পাবো, তারপরে বিয়ে করবো। বাবা, এই রাম ঠাকুরের হাতে এমন মেয়ে আছে যে সেই মেয়ের কপালে রাজযোগ একেবারে জল করছে। যে ছেলে সেই মেয়েকে বিয়ে করবে না, সেই ছেলে রাজ অনুকূল্য লাভ করবে। কি বলছেন ঘটক ঠাকুর? শুধু কি তাই, মেয়ের বাপ সম্ভ্রান্ত চাষি, সন্তান বলতে ওই একমাত্র মেয়ে। আর তাই যে ছেলে সেই মেয়েকে বিয়ে করবে, সেই শ্বশুরের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। একসাথে রাজত্ব আর রাজ অনুগ্রহ, বাবা সে তো আমি তো এক্ষুনি রাজি। বলুন বলুন, কবে বিয়ে করতে হবে বলুন। দাঁড়াও, তুমি রাজি হলেই তো আর হবে না, কন্যা পক্ষের তো একটা রাজি হওয়া না হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, তারপর কুষ্টি মেলানোর ব্যাপার আছে। বাবা, সে তো তাহলে অনেক হ্যাপা। না, হ্যাপার কিছু নেই। এই এদিক থেকে ঠিক মতো দক্ষিণাটা পেলে আর ওদিকে আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেব। বেশ, বলুন তবে কি দক্ষিণা লাগবে? ওই নগদ 100টি টাকা আর ওই একজোড়া শান্তিপুরি ধুতি। বেশ বেশ, আর তার সাথে আপনার গিন্নির কানের সোনার মাকড়ি আর একটা মুর্শিদাবাদী রেশম শাড়িও দেব। তবে তো আর কোনো কথাই নেই। তা মেয়ে দেখতে কেমন? বেশ সুন্দরী তো? হ্যাঁ, এমনিতে সবই ভালো। তবে 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 কি? তবে এই মেয়ের নাকটা একটু বোচা, আর ওই গায়ের রংটা যা একটু চাপা। ও সে খেতে বুঝি দুর্গা কালী যেমনই হোক না কেন, ও আমি মেয়েকে ওই মেয়েকেই বিয়ে করব। খালি কালা কানা আর খোড়া না হলেই হলো। সে আর বলতে হবে না। তবে নিশ্চয়ই হবে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবেই হবে। এখন তাহলে আমি আসি। ওই পেন্নাম আটা করুন। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা এসো। এই 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 নাও, এই জল মিষ্টিটা খেয়ে রওনা দাও। কি রে গোপাল, হলো? হ্যাঁ হ্যাঁ, যাই ভাই যাই। ওহ, এতক্ষণে হলো। নাও এবার চলো, বেলা যে গড়িয়ে এলো। চলো 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 ভাই, আমি আসি গিন্নি। আসি বউঠান। হ্যাঁ হ্যাঁ, এসো সব এসো। দুর্গা 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 দুর্গা। ওহ, সেই কোন সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেল রে গোপাল। হ্যাঁ সত্যি আমারও বেশ কেমন যেন খিদে পাচ্ছে। কি
যে করি, তাই ভাবছি। কোনো সরাইখানা দেখতে পেলেও না হয় মাছের ঝোল দিয়ে দুটো গরম ভাত খাওয়া যেত। হ্যাঁ, তা অবশ্য ঠিক বটে। সে সরাইখানা তুমি বাড়িতেই পাবে, তোমার বাড়ির সেই সরাইখানা। তোমার গিন্নি সেই সরাইখানার রাঁধুনি, আর আমি হচ্ছে গিয়ে সেই সরাইখানার বিনে পয়সার ভোজন রসিক। তাজা বলেছো ভাই। আর তুমি, তোমার অবস্থাও তো সেই আমারই মতন। হ্যাঁ, তা সত্যি। যতক্ষণ না বাড়ি ফিরবো ততক্ষণ পর্যন্ত গিন্নি ভাতের থালা আগলে একেবারে বসে থাকবে। হরি, ওই দেখো ভাই। ও বাবা, মিষ্টির দোকান। মিষ্টি খাওয়াবি নাকি ভাই? খাওয়াবো, এবং তাও সম্পূর্ণ বিনে পয়সা। তবে কি আবার সেই কানামাজি খেলা হবে নাকি রে ভাই? আগে আগে কাছে তো চ। বেশ, চ তবে। বেশ বড় দোকান। হ্যাঁ, সত্যিই বেশ বড় দোকান। দেখ তো কি কি মিষ্টি আছে। হ্যাঁ, দেখছি টম, নিকুতি, ছানামাখা, সরপুরিয়া, সীতাভোগ। এটাই কি আছে? মিহিদানা। এই 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 তোমরা কে গো? আমরা পথিক, কিন্তু তুমি কে? আমি এই দোকানের মালিকের ছেলে। তা তিনি এখন কোথায়? বাবা এখন ভাত খেয়ে ঘুমোচ্ছে, ডেকে দেবো? না 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 না, তিনি বিশ্রাম করছেন। অবস্থায় তাকে ডাকা, না 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 না, এটা মোটেই সমীচীন হবে না। এদিকে আমাদেরও আর দেরি করার সময় নেই। তাহলে শুরু করা যাক, কি বলো ভাই? চলো চলো, শুরু করা যাক। এই এই তোমরা এরকম ভাবে তুলে তুলে খাচ্ছ কেন? আরে আবার খাচ্ছ? দেখবে দেখবে বাবাকে ডাকবো। হ্যাঁ, ডাক তোর বাবাকে, ডাক। ঠিক আছে, দাঁড়াও ডাকছি। বাবা, ও বাবা, বাবা গো। কি হয়েছে কি? তারা যেন মিষ্টি খাচ্ছে। কারা খাচ্ছে রে? বল, মাছিতে মিষ্টি খাচ্ছে, তাহলে তোর বাবা বুঝতে পারবে। রে, কথা বলছিস না কেন? কারা মিষ্টি খাচ্ছে? মাছিতে। ও হো, 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 হো। মাছিতে? খা খা, খেতে দে, খেতে দে। কি রে, শুনলি তো? ও বাবা দেখো না, মাছিতে নিকুতি খাচ্ছে। আরে মাছিতে ওই রকম খায়, তুই বাগানের এবং তাড়িয়ে দে। ও বাবা, দুটো মাছিতে অনেকটা নিকুতি খেয়ে নিল। এই দেখো, এবার চমচম খাচ্ছে। বিরক্ত করবি না তুই, চুপচাপ বসে বাগানের দাঁড়িয়ে দে। সত্যি সত্যি খুব গরম হচ্ছে। শোনা, তুই জোরে জোরে পাখা নাড় তো, পাখা নাড়। আমি কি তোমার চাকর নাকি যে বললেই জোরে জোরে পাখা নাড়াবো? এই কি তুমি হঠাৎ সন্দেশ তুলে মুখে দিলে কেন যে? বেশ করেছি, সন্দেশ খেয়েছি, বেশ করেছি। বাবা দেখো না, মাছিতে সন্দেশ খাচ্ছে। বলছি না বাগানের দাঁড়িয়ে দে। পেটটা যেন ভরলো। হ্যাঁ, তা যা বলেছিস। চ, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চ ভাই, চ। এই এই মিষ্টি খেলে কই দাম দিয়ে যাও। শোনো পাগল ছেলের কথা, আমরা পয়সা পাবো কোথা থেকে যে মিষ্টির দাম দেওয়া? চরে হরি, এখন অনেকটা পথ যেতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। ও বাবা, মাছিতে মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছে। দূর বোকা, মাছিতে পয়সা পাবে কোথা থেকে যে দাম দেবে? ওরা তো এমনি এমনি খায়। সে কি গো বাবা, এক থালা সীতাভোগ, নিকুতি, ছানা মাখা সব খেয়ে গেল, আর দাম দেবে না? আরে দূর বেয়ারা মাথা মোটা ছেলে, সারাক্ষণ ধরে খালি চেঁচামেচি করে ঘুমের একেবারে এই, আরে এখানে সব ওই সীতাভোগ, নিকুতি, সন্দেশ এইসব ছিল, সেগুলো গেল কোথায় রে? কেন, তোমাকে তো বললাম দুটো লোক মিষ্টি খেয়ে গেল, তা তুমি শুনতে পাওনি? সে কি রে, তুই লোক কোথায় বললি? বললি তো মাছিতে। হ্যাঁ, একটা লোক তো বললো যে তাদের নাম মাছি। মাছি বললেই তুমি তাদের চিনবে, তাই তো আমি মাছি মাছি করছিল, কিন্তু তুমি তো উঠলেই না। আয় 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 আয়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! ওরে ওরে, যারা আমার এই সর্বনাশ করলি না, তোদের তেরাত্তির কাটবে না। ওলা উঠায় মরবি, তোরা ওলা উঠায় মরবি। ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ। নাও, এবার তুমি এগো। আমার তো একটা কাজ আছে, সেগুলো মিটিয়ে আমি আবার এখানে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে আমি এগোই। কোথায় যাচ্ছ? মানে? বলি, রাজার সাথে যে দেখা করতে যাচ্ছ
তা তার কোনো অনুমতিপত্র বা আদেশনামা কিছু আছে? না, তা তো নেই। তাহলে দেখা হবে না। সে কি, কেন? তিনি রাজা, আমাদের পিতৃতুল্য, আর আমরা প্রজা, তার সন্তান তুল্য। কাজেই আমরা তো যখন তখন তার সাথে দেখা করতে পারি, আমাদের সুখ দুঃখের কথা তাকে জানাতে পারি। যাও, যাও এখান থেকে। তোমার ওই সব জ্ঞান শোনবার মতো সময় এখন আমার কাছে নেই। দয়া করো ভাই, তোমার দুটি পায়ে পড়ি, একবারটি আমায় রাজসভায় যেতে দাও না ভাই। আমার না খুব দরকার ভাই। খুব দরকার বললে না? হ্যাঁ ভাই, সত্যিই খুব দরকার। ঠিক আছে, তোমায় ভেতরে যেতে দিতে পারি, তবে তার জন্য কিছু টাকা লাগবে। দিতে পারবে? কত টাকা ভাই? দেখে তো তোমায় বেশ গরিব বলেই মনে হয়। তা কত আর দেবে? দাও, ওই 100 টাকাই দাও। তো ভাই, আমার কাছে তো এখন অত টাকা নেই। আমি রাজার থেকে বেশ কিছু পুরস্কার পাবো, সেখান থেকে না হয় তোমায় 100 টাকা দিয়ে দেব। কিন্তু কথাটা মনে থাকবে তো? ভাই, এই আমার মরা বাপের দিব্যি খেয়ে বলছি, মহারাজের থেকে যদি পুরস্কার স্বরূপ অর্থ পাই, তাহলে তার থেকে 100 টাকা আমি তোমায় দেব দেব দেব। আর যদি অন্য কিছু পাই, তাহলে আধা আধি বকরা। রাজি তো? রাজি, রাজি। যাও, এবার যাও। এই, কোথায় যাও? রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে দেখা করতে। আদেশনামা কই? নেই। তাহলে রাজসভায় ঢোকার দরজাও খোলা নেই। রাজার সাথে যে দেখা করা আমার বিশেষ প্রয়োজন, একটা পুরস্কার পেতাম। তা হ্যাঁ প্রহরী ভাই, কোনোভাবেই কি দেখা হতে পারে না? দেখা করার একমাত্র উপায় উপযুক্ত দক্ষিণা। বাবা, এখানেও ঘুষ? বেশ, আগের প্রহরীকে বলেছিলাম পুরস্কার যদি নগদ অর্থে পাই তাহলে 100 টাকা, আর কোনো দ্রব্য বস্তু হলে অর্ধেক। বেশ, আমাকেও তবে তাই দিও। নাও, যাও এখন। চড়ে চড়ে বাস্তু তো ভাই, এমন পুরস্কার দেব না, সারা জীবন মনে থাকবে। একটা প্রশ্ন আজ সকাল থেকে আমার মনে ক্রমাগত খোঁচা মারছে। কি প্রশ্ন মহারাজ? পৃথিবীর শ্রেষ্ঠ ফুল কি, আর কার দাঁত শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ফুল হলো পদ্ম, আর শ্রেষ্ঠ দাঁত হলো হাতির দাঁত। ভুল ভুল মহারাজ, ভুল। এদের উত্তর সম্পূর্ণ ভুল। কে তুমি? আমি গোপাল চন্দ্র, জাতে নাপিত, নিবাস ঘূর্ণি গ্রামে। বেশ, তবে যুক্তি সহকারে শুনিয়ে দাও তোমার সঠিক উত্তর। কিন্তু মনে রেখো, যুক্তিপূর্ণ উত্তর যদি কোনো কারণে ভুল বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। বেশ, রাজ আজ্ঞাই শিরোধার্য। শুনুন মহারাজ, শ্রেষ্ঠ ফুল হলো তুলার ফুল, কারণ এর থেকে মানুষ পরিধেয় বস্ত্র পায়, এবং সেই বস্ত্রের দ্বারা মানুষ নিজেকে লজ্জা, শীত প্রভৃতির হাত থেকে নিজেকে রক্ষা করে। আর শ্রেষ্ঠ দাঁত? শ্রেষ্ঠ দাঁত হলো লাঙলের দাঁত, কারণ এই দাঁত ভূমিকর্ষণ করে। আপনারা সকলে কি এর উত্তরের সাথে একমত? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা একমত। আমিও তোমার উত্তরের সাথে একমত। বলো, কি পুরস্কার তুমি চাও? আজ্ঞে মহারাজ, 100 ঘা বেতের প্রহার। এ কি পুরস্কার চাইছো তুমি? এ তো পুরস্কার নয়, এ তো শাস্তি। কিন্তু মহারাজ, চেয়েছি যখন, তখন তো আপনাকে দিতেই হবে। বেশ, তাই হোক। বেত্রধর, আদেশ মহারাজ। একে 100 ঘা বেত মারো। যথা আজ্ঞে মহারাজ। এই 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 দাঁড়াও 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 ভাই, দাঁড়াও। আবার কি হলো? পুরস্কার নিতে ভয় পেলে নাকি? আজ্ঞে না মহারাজ, আসলে আমি আসার আগে দুজনকে কথা দিয়েছিলাম যে আমার পুরস্কার আমি সমান দুভাগে ভাগ করে তাদেরকে দেব। তাই কারা কারা? একজন রাজপ্রাসাদের প্রধান ফটকের প্রহরী, আর অপরজন রাজসভার প্রহরী। তুমি কি তোমার পুরস্কারের ভাগ স্বইচ্ছায় দিতে চেয়েছিলে, না তারা চেয়েছিল? কি যে বলেন মহারাজ, নিজের পুরস্কার কেউ কখনো অন্যকে দিতে পারে? বিশ্বাস না হয় নিজে তাদের ডেকে জিজ্ঞাসা করুন। সেনাপতি, ওদের দুজনকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। তুমি আর কি পুরস্কার চাও গোপাল? মহারাজ, আমি বড় গরিব, তাই যদি দয়া করে আপনার অধীনে এই অধমের একটা কাজের ব্যবস্থা করে দেন তো খুব
ভালো হয়। মহামন্ত্রী, একে কি কাজ দেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? মহারাজ, আমার মনে হয় এই ব্যক্তিকে আপনার বিদূষক এবং পার্শ্ব অনুচর পদ দান করা উচিত। বেশ, তাই হবে। আজ থেকে তুমি বিদূষক হিসেবে আমার পাশে বসবে। এসো, বসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, অপরাধী আপনার সামনে উপস্থিত। কিরে, তোরা এর থেকে ঘুষ চেয়েছিলিস? হ্যাঁ, মানে ঘুষ মানে ঠিক। মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন মহারাজ, এমনটি আর কখনো হবে না মহারাজ। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এবারটির মতো ছেড়ে দিন মহারাজ, কথা দিচ্ছি এমন ভুল আর জীবনেও হবে না। ঠিক আছে, এবারের মতো আমি তোদের ছেড়ে দিলাম। শুধু তাই নয়, এ প্রাপ্য পুরস্কারও তোদের সমান ভাগে ভাগ করে দিলাম। ভেত্রধারী, আমি তোদের ক্ষমা করে দিয়েছি তো, কিন্তু এর পুরস্কার 100 ঘা বেত, সেটা তো তোদের ভাগ করে দিতে হবে। ও পুরস্কার আমাদের চাই না মহারাজ। ছি, অমন কথা বলতে নেই। কেউ কিছু চাইলে তাকে সেটা দিতে হয়, না হলে দাতাকে যে নরকে অশেষ কষ্ট ভোগ করতে হয়। এই দেখো বেত্রধর এখনো দাঁড়িয়ে। মহারাজ, মহারাজ ওদের এই পুরস্কারের কথা সারা জীবন মনে থাকবে। তা যা বলেছ গোপাল। এবারের গল্প অনামুখ। রাধা গোবিন্দ মদন মোহন, তুমিই ভরসা। বাহ, বড়ই সুন্দর দিন। মৃদুমন্দ বাতাস বইছে, পাখির কলকাকলি, ভোরের রক্তিম সূর্য। এই সময় যদি কবিরত্ন কাছে থাকতেন তবে দুকলি শোনাতেন, ঠিকই শোনাতেন। ডেকে আনবো মহারাজ? কে কে কে? আমি আপনার খাস চাকর রঘু। কাকে কাকে ডেকে আনবে? কবিরত্নকে। না থাক, দরকার নেই। ও বাবা গো, মরে গেলাম গো। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? সিঁড়ির কোণে কোন হতভাগা এই তেপায়ার উপরে কলসি রেখেছিল, একেবারে পায়ের উপরে পড়েছে রে। এ কোন অনামুখর কাজ রে। সত্যি অনমুখর আর কলসি রাখার জায়গা পেল না। আচ্ছা মহারাজ, আজ সকালে উঠে আপনি কার মুখ দর্শন করেছিলেন? কার আবার? রঘু? বেটা ঝাঁট দিচ্ছিস দে, তা নয়, কবিরত্নকে ডেকে দেবো। সব ব্যাটা ওই রঘুর জন্য। নাও ভোরবেলা ওখানে ঝাড় দিত, না আপনাকে কবিরত্নের কথা বলতো। সব গন্ডগোলের মূল ওই অনামুখ রঘু। ঠিকই বলেছেন, আর সেই জন্য ওকে আমি চরম শাস্তি দেবো। কি শাস্তি মহারাজ? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? না 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 মহারাজ, দয়া করুন, আপনি আমার নির্বাসনে দিন, না হলে যাবজ্জীবন কারাদণ্ড দিন, কিন্তু মৃত্যুদণ্ড দেবেন না। কান্নাকাটি করে কোনো লাভ নেই, শাস্তি ঘোষণা হয়ে গেছে। এখন তোমার শেষ ইচ্ছে বলো। এই সুযোগ, বাঁচার একটা শেষ চেষ্টা করে দেখি মহারাজ। তবে আমি একবার আমার ধর্মকাকা গোপালের সাথে দেখা করতে চাই। বেশ, তাই হবে। চিন্তা করো না ভাই, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমার কিছু জিজ্ঞাসা আছে। বেশ, করো। আচ্ছা রঘু, তুমি সকালে উঠে কার মুখ সর্বপ্রথম দেখেছো? আগে মহারাজের। আর মহারাজ, আপনি সকালে উঠে কার মুখ সর্বপ্রথম দেখেছিলেন? কেন, রঘুর?
আর রঘু সকালে উঠে আপনার মুখ দেখে প্রাণ বিসর্জন দিতে বসেছে। তাহলে বলুন তো মহারাজ, সব থেকে বেশি অনামুখ কে? হ্যাঁ গোপাল, কথাটা ঠিকই বলেছ। না, রঘুকে আমি আর মৃত্যুদণ্ড দেব না। সত্যি রাগের মাথায় যে পাপ আমি করতে চলেছি তার হাত থেকে তুমি আমাকে বাঁচালে, আর তার জন্য এই নাও তোমার পুরস্কার। সবই মহারাজের দয়া। অর্ধভোজনং অর্ধপ্রাপ্তং। কি বন্ধু, কেমন আছো? ওই রকমই আছি ভাই। তা তুমি কেমন আছো বন্ধু? খুব একটা ভালো নয়। কেন ভাই? বউ রাগমাগ করে বাপের বাড়ি চলে গেছে, এখনো আসার নাম নেই। সে কি? তবে এখন উপায়? মান ভঞ্জন করে বউকে ফেরানো। তবে আর শুভ কাজে দেরি কেন? গিন্নি যাই গো। ও না না, আসি গো। ও ভাই, হাঁটতে হাঁটতে তো খিদে পেয়ে গেল। হ্যাঁ সত্যি বন্ধু, আমারও বড্ড খিদে পেয়েছে। ওই তো ওইখানে একটা সরাইখানা দেখছি, চলো বন্ধু গিয়ে বরং মাংস ভাত খাই বা মাছের ঝোল ভাত। দূর দূর, ভাত খেয়েই তো বের হলাম, আর ভাত নয়। বরং পারলে কিছু ফলমূল খাওয়া যেতে পারে। এই তপ্ত দুপুরে কি ফল খাওয়াই বলো তো ভাই তোমায়? পাকা খেজুর খাওয়াতে পারো ভাই? খুঁজে দেখতে পারি। বেশ, তবে তুমি খুঁজে দেখো। আমি সরাইখানার সামনের ওই বট গাছটার নিচে বরং দাঁড়াই। হ্যাঁ সেই বরং ভালো, তুমি দাঁড়াও, আমি খুঁজে দেখি। আমার যা বুদ্ধি না, তাতে করে আমি ওই আচ্ছা আচ্ছা লোককে জব্দ করতে পারি। খালি এই সরাইখানাটা খুলেছি বলে তাই, নইলে আমি বুদ্ধির জোরে হয়তো ওই দিল্লির মসনদেও বসতে পারতাম। আর হাসিও না ভাই, আর হাসিও না। তোমার কি মনে হয় আমি তোমার সাথে রসিকতা করছি? তাই তো মনে হয়। যদি প্রমাণ দিই? আমরা তোমায় 100 মোহর দেব, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তাহলে তুমি আমাদের কি দেবে? বলো কি চাও তোমরা? তবে হ্যাঁ, আমার সাধ্যের মধ্যে চেয়েও স্বর্গের অমৃত চেয়ে বসেও না, জানো দিতে পারবো না। হ্যাঁ, ভয় নেই, ভয় নেই, স্বর্গের অমৃত চাইবো না, আর তোমার হৃৎপিণ্ডটাও চাইবো না। তবে হ্যাঁ, তুমি যদি শর্তে হেরে যাও তাহলে তুমি আমাদের খাওয়াবে। খাবো? কি খাবো? তুমি 7 দিন ধরে প্রত্যহ সকাল সন্ধে তোমার সরাইখানার কোপ্তা কালিয়া, মাছ মাংস, পোলাও, বিরিয়ানি, যা সব ভালো ভালো রান্না হবে সেই সব রান্না আমাদের দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। বলো রাজি? রাজি। বেশ, বলো কাকে বোকা বানাতে হবে? এবার একজন জবরদস্ত বুদ্ধিমান লোকের প্রয়োজন, যাকে তুমি বোকা বানাবে। কিন্তু তাকে কোথায় পাই, কোথায় পাই? আরে এই দেখো, আমাদের সরাইখানার বাইরে কে দাঁড়িয়ে আছে? কে বলো তো? চিনতে পারছো না? আমাদের নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক। হ্যাঁ হ্যাঁ, গোপাল ভাঁড়। কিন্তু ওরকম চাদর মাথা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বোধহয় বাইরের প্রখর সূর্য তাপ থেকে মাথাটা বাঁচানোর জন্য। যতই হোক, ওই মাথা খাটিয়েই তো ওকে পেটের ভাত আর পরনের কাপড় জোগাড় করতে হয় কি না? যাক, তাহলে মেঘনা চাইতে জলের উপস্থিত। কি ভাই, পারবে তো ওকে বুদ্ধির খেলায় হারাতে? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে কি জানো তো, তোমাদের কথা ভেবে বড় দুঃখ হচ্ছে। হচ্ছে কেন কেন? এই যে তোমাদের দুজনেরই প্রত্যেকেরই 50 করে মোট 100 স্বর্ণমুদ্রা খসবে। দেখা যাক কার কি খসে, আমাদের 100 স্বর্ণমুদ্রা নাকি তোমার হাড়ি ভর্তি খাসির মাংস? মনে রেখো, ও নপ্তের পো মহাধুরন্ধর। ডাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকু। গোপাল ভাই, ও গোপাল ভাই, আরে ও গোপাল ভাই। কে ডাকে? ও তুমি ডাকো ভাই? হ্যাঁ হ্যাঁ, এত রোদ্দুরে বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। আরে ভেতরে এসে বসো। হ্যাঁ, সেই বরং ভালো। এসো ভাই, এখানে এসে বসো। হ্যাঁ, বসি। কি ভাই সব, কেমন গন্ধ বেরিয়েছে বলো? দারুণ। পাঁঠার মাংস বুঝি? বাহ, দারুণ খোঁজবা বেরিয়েছে। জানো তো ভাই, ঘ্রাণেনো অর্ধ প্রতরং। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তা অর্ধেক যখন খেয়েছো,
তখন কিন্তু এক বাটি মাংসের অর্ধেক দাম দিতে হবে, মাত্র 10 পয়সা। আগে দেবে আমাদের গোপাল ভায়া। ওই ভায়া দাও। হ্যাঁ, দাঁড়াও দি। এটা কি বলো তো? 20 পয়সা। প্রবাদে যেমন আছে ঘ্রাণেন অর্ধভোজনং, তেমনি এটাও জানবে দর্শনে অর্থপ্রাপ্তং। ব্যাস 20 পয়সা দেখলে, অর্থাৎ তোমার 10 পয়সা পেয়ে গেলে। দু ও গেলে হেরে গেলে দু। হ্যাঁ ভাই, আমি আমার হার স্বীকার করছি। সত্যি তুমি মহান, তুমি মহান গোপাল, তুমি মহান। হ্যাঁ গো, বলি এখনো বসে বসে তামাক খাচ্ছ যে বড়? কেন, কি করব? সে কি গো, তোমায় যে বললুম আজ নীল ষষ্ঠী, শিব মন্দিরে পুজো দিতে যাব, তো যাবে না? ও, রাজকার্য করে এসে এইমাত্র একটু তামাক খেতে বসলাম। তা নাও, এবার বউয়ের সাথে শিবের মাথায় জল ঢালতে চলো। পারবো না। কি? না না, তা পারবে কেন? ছেলে পুলেগুলো তো আর তোমার নয়, আমার। তাই যা কিছু করার সব তো আমাকেই করতে হবে। তোমার আর কি, তুমি বরং ঘরেতে আয়েশ করে বসে তামাক খাও। এই শুরু হলো ফ্যাচর ফ্যাচর কান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, চল 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 চল, না চল। ওরে বাতাসি, আয় রে। হ্যাঁ গো মা, যাই। চলো মা, আমি তৈরি। মা গো, কত লোকজন, সব কাতারে কাতারে দাঁড়িয়ে। সত্যি যা ভিড় দেখছি, তাতে মনে হচ্ছে বাবার মাথায় জল ডালতে সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে যাবে। ওদিকে আবার আমরা সেই সকাল থেকে উপোস করে আছি। ওহো, তাই বলো? তোমাদের খিদে পেয়েছে। কর্তামশাই ঠিকই বলেছেন বটে। তুমি তো রাজামশাইয়ের প্রিয় পাত্র, বেশ একটু প্রভাব প্রতিপত্তিও আছে। দেখো না, যদি একটু তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢালতে পারি। বেশ, এসো আমার সাথে, দেখি কি করতে পারি। গোপাল, ও গোপাল, আরে ও গোপাল, আরে রসু রসু রসু, বলি যাচ্ছ কোথায়? কেন, মন্দিরে? সাথে ও টিকে। কে আবার? আমার বউ, আমার দাসী বাতাসী। রাজার সাথে থেকে থেকে মনে হচ্ছে তুমি নিচের দিকে তাকাতে বোধহয় ভুলেই গেছো। ওরকম টিপ্পনি না কেটে কি হয়েছে তা স্পষ্টাস্পষ্টি বলো দেখিনি। বলে ওই নেড়ি কুত্তাটা তোমার কে হয়? পোষ্য বুঝি? দূর দূর, হাটের কুকুর। এই, হাট 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 হাট। দূর দূর দূর। আচ্ছা বেয়াদব কুকুর তো, তাড়ালেও যায় না। এই হাট 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 এখান থেকে, হাট হাট হাট। বাবা, যতই চাপা দাও না কেন, আমি সব বুঝতে পেরেছি। কেন, কি বুঝতে পেরেছো ভাই তুমি? এই যে কুকুরটি তোমার পোষ্য, তা ভালো ভালো। তুমি কুকুর পোষো, বিড়াল পোষো, গরু, ছাগল, হাতি, ঘোড়া, এমনকি বাঘ পর্যন্ত পোষো, সে সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার অর্থ আছে, তা তুমি এইসব জন্তু যেন আর পুষবে বই কি। কিন্তু তা বলে কুকুর নিয়ে মন্দিরে ঢোকো কি বলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধরলাম তুমি বামুন নাও, পরামানিক, কিন্তু হিন্দু তো বটে। বলি এটুকুও কি জানো না, কুকুর নিয়ে মন্দিরে ঢোকা যায় না, তাতে মন্দির অপবিত্র হয়। কি আশ্চর্য! বললাম তো যে ও কুকুরটা আমার নয়। ও কুকুর তোমার নয়? না। তোমারই যদি না হবে তো তোমায় দেখে ওরকম ন্যাজ নাড়ছে কেন? কুকুর যখন তোমার পিছনে পিছনে আসছে, তখন তুমিই কুকুরের প্রভু। তাই আমি তোমায় শেষবারের মতো বলছি, তুমি তোমার কুকুরকে বারণ করো, সে যেন তোমার সাথে মন্দিরে না যায়। ও, তা আপনি তো দেখছি কুকুরের পেছনে আসছেন। তার মানে আপনি আপনার কথা মতো কুকুর আপনার প্রভু। তাহলে ঠাকুর মশাই, আমাকে আমার ভৃত্য সামলাতে না বলে আপনি বরং আপনার প্রভুকে সামলান না কেন? চলো গিন্নি, চলো চল রে বাতাসি, বাজে বকে অনেক সময় নষ্ট হয়ে গেল। চল চল চল। কি এত বড় কথা? হ্যাঁ, কুকুর আমার প্রভু, তার মানে আমি আমি কুকুরের অধম। ঠিক আছে ঠিক আছে, আমি এই মুহূর্তে মহারাজের কাছে নালিশ করতে চললাম।
বলছেন কি আপনি? না না, এ কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হয় আপনি নিজে মন্দিরে চলুন, গিয়ে জনে জনে প্রশ্ন করুন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন। মহারাজ, এই সমস্ত কিন্তু আপনার জন্যই হয়েছে। আপনি প্রত্যেক কাজে খালি গোপাল গোপাল করেন, আর এদিকে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে গোপাল সারা রাজ্যময় যা নয় তাই করে বেড়াচ্ছে। পরে যদি ওই গোপালের জন্য কোনো প্রজা বিদ্রোহ করে, তখন কিন্তু আপনি আমাদের দোষারোপ করতে পারবেন না। এ তো মহা সমস্যায় পড়া গেল দেখছি। সেনাপতি, আদেশ মহারাজ, এই মুহূর্তে গোপালকে বন্দি করে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। সত্যি রানীমা, আপনাকে যা সুন্দর দেখতে লাগছে না, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বক বক পরে করবি ক্ষণ, আগে তাড়াতাড়ি চুলটা বেঁধে দে তো। ও মা, এ আবার কেমন তর কথা গো রানীমা? পরনে অত সুন্দর মসলিন, গলায় অত সুন্দর হিরে বসানো সোনার কণ্ঠি, হাতে মকরমুখী বালা, তাতে আবার চুল বাঁধা। না না, ও ভালো লাগবে না। আমি বরং এলো চুলে মালা জড়িয়ে দিচ্ছি। দেখ, যেটা ভালো মনে হয় সেটাই কর। তবে এটা মাথায় রাখিস যে বর্ধমানের রানীর কাছে যেন আমি ছোট না হয়ে যাই। ও মা, ছোট কেন হবে? বরং ধনে মানে সৌভাগ্যে গরবিনী হয়ে উঠবে গো। রানীমা, বর্ধমানের মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থী। ওমা, এসে গেছে। শ্যামা, তুই নিজে যা, গিয়ে তাকে সসম্মানে এখানে নিয়ে আয়। চপলা, হ্যাঁ চপলা। যাই রানীমা। আদেশ করুন রানীমা। হাতরদানিটা নিয়ে দুয়ারে দাঁড়া, বর্ধমানের রানী এলে গায়ে ছেটাবি। যথাজ্ঞা রানীমা। আসুন আসুন রানীমা, আসুন। দাঁড়াও দাঁড়াও, এ কি গায়ে ছেটাচ্ছ? কেন ভাই? আতর, বসরাই গোলাপের আতর, বুঝলে সই? আতর? আতর তো এরকম মাংস পচা গন্ধ কেন? মাংস পচা গন্ধ? কি মাংস পচা গন্ধ না? না মানে, হ্যাঁ মানে ওই আর কি, বাসি আতর তো, তাই আর কি এরকম গন্ধ। আমাদের দেশের গন্ধ বেনে না এক আতর তৈরি করে বট। সত্যি সে বড় আশ্চর্য আতর। যত পুরনো হবে তত তার সুগন্ধ ছড়াবে। ওমা, তাই নাকি ভাই? তা কোন গোলাপের আতর ভাই? গোলাপ? উমা, গোলাপ কেন হবে? গোলাপের আতর তো সবাই তৈরি করে। আমাদের দেশে ঘাস ফুল থেকে আতর তৈরি হয়। ঘাস ফুল থেকে আতর? কেন হবে না ভাই? যে ফুলের অমন সুন্দর গন্ধ হয়, তাহলে চিন্তা করো আতরের গন্ধ কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। চলো আমরা বরং বাগানে যাই। চলো। দেখ না সই, বড় চিন্তা হচ্ছে। কি চিন্তা ভাই? সিন্ধুকের ভিতরে স্তূপ করা হীরের গহনা, এদিকে তাড়াহুড়ো করে আসবার সময় সিন্ধুকে চাবি দিতেও ভুলে গেছি। ও, তোমার কথায় আমার একটা কথা মনে পড়েছে। কি কথা ভাই? এই দেখো, হিরে বসানো সোনার কণ্ঠি কেমন হয়েছে বলো তো? ওই মন্দের ভালো আর কি। মন্দের ভালো কি গো? এই এত বড় হীরা কেউ কোনোদিন চোখে দেখেছে? তা হ্যাঁ সই, হীরাই তো, নাকি অন্য কিছু? কেন? না, কেমন ম্যাটম্যাটে মতন। তা করতি? 70 রতি। আমার স্বামীও আমায় দুটো হীরের মাকড়ি করে দিয়েছিলেন, এক একটা 140 রতি, ঠিকই এত বড়। আর সে কি আশ্চর্য হীরে! যে ঘরে ওই হীরে দুটো থাকবে, সেই ঘরে রাত্রে আর আলো জ্বালানোর প্রয়োজন হবে না। বাবা, হীরের এত দতি? হুম, তবে আর বলছি কি, উমা, ই কি আশ্চর্য মেয়ে মানুষ তো তুমি। এরকম বালা তো আমাদের রাজবাড়ির দাসীরা পরে। খুলে ফেলো শিগগিরি। হ্যাঁ, সে কি? প্রণাম মহারাজ, আপনার কথা মতো গোপালকে বন্দি করে এনেছি। গোপাল, তুমি নাকি এই ব্রাহ্মণকে কুকুরের চেয়ে অধম বলেছ? ছি ছি মহারাজ, এ কথা আমি কখনো বলতে পারি? কি? আমি তবে মিথ্যে কথা বলছি? প্রকৃত ঘটনাটা কি হয়েছিল পূজারী? আজ দুপুরে গোপাল আর তার বউ ও দাসীকে নিয়ে মন্দিরে গিয়েছিল।
কুকুর যখন তোমার পিছনে পিছনে আসছে তখন তুমিই কুকুরের প্রভু। ও, তা আপনি তো দেখছি কুকুরের পেছনে আসছেন। তার মানে আপনি আপনার কথা মতো কুকুর আপনার প্রভু। গোপাল, এ কথা কি সত্য? হ্যাঁ মহারাজ, সত্য। এই মুহূর্তে তুমি রাজসভা ত্যাগ করে চলে যাও। যথা আজ্ঞা মহারাজ। সভা তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত হলো। দুপালতে তিনটম দব্দ করলো বলো তো? আরে আমি তো জানি মহারাজ আমাদের ভিতর ভিতু, তাই রাজদ্রোহিতার কথা বলতেই ব্যাট ডোটের বুকে নুন যাক। তাহলে গোপালের রাজসভায় আসা আজ থেকে পুরোপুরি বন্ধ। এবার থেকে তাহলে ওই নজরানাগুলো আমরাই পাবো। দাদা বলে তো ভাই। চলো চলো, এবার গড়ে পেটার ডাক। চলো চলো, চলো চলো চলো। কি ব্যাপার রানী, এত চুপচাপ? মুখটাও কেমন হাঁড়ি পানা। বলি, তোমার সইয়ের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়েছে নাকি? না। তবে ও হো হো, সইয়ের বিদায়কালে আমি আসতে পারিনি বলে রাগ? না, তাও না। তাহলে কি কারণ একটু খুলে বলো তো শুনি। সইদের রাজ্যে সব কত আশ্চর্য রকমের বস্তু আছে। আশ্চর্য আতর, আশ্চর্য হীরা, আরো কত কি। তাই নাকি? তা আমাদের রাজ্যে এরকম কোনো আশ্চর্য রকমের বস্তু নেই? আছে। তা সে কি শুনি? স্বয়ং আমি। মানে? এত বড় রাজ্যের রানী আমি, আর সেই আমি কিনা ঝিয়েদের বালা পড়েছি। ঝিয়েদের বালা? ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবে ব্যাপারটা? আজ সকালে সইয়ের আসার পর আমাদের দেশে ঘাস ফুল থেকে আতর তৈরি হয়। তা হ্যাঁ সই, হীরাই তো নাকি অন্য কিছু? আমার স্বামীও আমায় দুটো হীরের মাকড়ি করে দিয়েছিলেন, এক একটা 140 রতি, ঠিকই এত বড়। যে ঘরে ওই হীরে দুটো থাকবে সেই ঘরে রাত্রে আর আলো জ্বালানোর প্রয়োজন হবে না। তবে তো খুবই লজ্জার ব্যাপার। যে করেই হোক এই লজ্জার হাত থেকে আমাকে, আপনার নিজের স্ত্রী, নিজের রাজ্যকে বাঁচান। ঠিক আছে, এ ব্যাপারে কালই আমি আমার সভাসদদের সাথে কথা বলে কিছু একটা উপায় ঠিকই বের করব। এই হলো ঘটনা। এবার তাহলে আপনারাই বলুন যে আমি এখন কি করব, কিভাবে আমার রাজ্য তথা আমার রানীর হৃত গৌরব পুনরুদ্ধার করব। মহারাজ, আমাদের কবিরাজ মশাইয়ের আশ্চর্য একটা মলম আছে, সেইটা দেখান না। আশ্চর্য মলম? সে আবার কি? মহারাজ, ওই মলম ব্যবহারে বাত বেদনা একেবারে এক মুহূর্তে গায়েব। আরে দূর দূর, বর্তমানে রানী কি ছোট্ট বটরে থুট্টুরে বুড়ি নাটি? হ্যাঁ, যে তিনি বাতের বেটায় শয্যাশায়ী হয়ে আছেন, আর তার রোগ মুক্তির জন্য আমাদের এখান থেকে কবিরাজের আশ্চর্য মলম পাঠাতে হবে। তবে মুক্ত হাসি, দাঁতের মাদন। বর্ধমানের মহারানী নিশ্চয়ই খুব পান টান, আর পান টেটে দাঁত একেবারে আটা বিতির মতো কালো হয়ে গেছে। ওই মাদনে একবার দাঁত মাজলে দাঁত সঙ্গে সঙ্গে মুক্তোর মতো ঢকঢকে সাদা হয়ে যাবে। মহারাজ, এরা একেবারেই মূর্খের দল। এদের দিয়ে কোনো কাজ কোনোদিন হয়ওনি, আজও হবে না। আপনি বরং গোপালকে ডাকুন, দেখুন সে যদি এই সমস্যার কোনো সমাধান করতে পারে। কিন্তু সে সভায় এলে প্রজারা যদি কোনো বিদ্রোহ করে? সে যদি আপনার রাজ্য তথা রানীমাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে পারে, তাহলে সে বিদ্রোহ দমন করতে পারবে। বেশ, কবিরত্ন যা আপনার ইচ্ছে। সেনাপতি, বিদূষক গোপালকে সসম্মানে এই রাজসভায় নিয়ে আসুন। যথাজ্ঞা কবিরত্ন। ও, এই ব্যাপার? তাই এর সমাধান তো খুবই সহজ। শুনুন মহারাজ। তুমি তো বেশ ভালো কথা বলেছো গোপাল। বেশ, তাহলে তোমার রানীমা বর্ধমানের রানীকে আগামী পূর্ণিমায় আসার জন্য আমন্ত্রণ করবেন। কি হলো
সই, তোমার রাজ্যের সম্পদ, আশ্চর্য ব্যক্তির সেই আশ্চর্য বস্তু কোথায়? এই এসে গেল বলে। আরে দূর আসবে কি করে? হ্যাঁ, ব্যাটে নাপতে আমাদের মহারাজের তোষামত না করলে হাড়ি টরে না। তার দরে নাকি এমন আশ্চর্য বস্তু আছে যে দিল্লি সুলতানের সম্পত্তি পর্যন্ত তার কাছে ম্লান হয়ে যায়। যত সব। আর মহারাজ সেই শুনেই মজে গেলেন। হ্যাঁ, চুপ করো। প্রণাম মহারাজ। ওহ, এত দেরি কেন? ভেতরে তো সব তোমার জন্য অপেক্ষা করছে। নাও তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মহারানী, রাজামশাই আসছেন। ওই তো এসে গেছে। রানী, এই যে ইনি উপস্থিত। এই যে ভাই, এই সেই আশ্চর্য ব্যক্তি। মানুষের মতোই তো দেখতে, তা আশ্চর্যটা কোথায় শুনি? আশ্চর্য এর মস্তিষ্ক, ক্ষুরোধার বুদ্ধি। নাম গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক। আর আশ্চর্য বস্তুটি কি? এই ঢাকনা বন্ধ পাত্র বহুকাল আগে এক সন্ন্যাসী আমার বাবাকে দিয়েছিলেন। পাত্র খুললেই দেখবেন ভস্য দর্পণ। তখন মনে মনে যাকেই স্মরণ করবেন তাকেই এই ভস্য দর্পণে দেখতে পাবেন। কই দেখি দেখি। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবেন। ভালো করে দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন। তবে হ্যাঁ, যারা মিথ্যেবাদী, হিংসুটে, তারা কিন্তু কিছুই দেখতে পাবে না। কি রানীমা, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ওই তো মহারাজ খেতে বসছেন, সাথে পুত্রও আছে। ও বাবা, পুত্র আবার মাছের মুড়ো খাচ্ছে। তাহলে রানীমা, আশ্চর্য বস্তু না? হ্যাঁ, বড়ই আশ্চর্যের বস্তু, আশ্চর্য লোকের আশ্চর্য বস্তু। এই নাও তোমার পাত্র। আচ্ছা, দেখা তো হয়েছে। নাও এখন চলো, সামান্য কিছু জলযোগ করবে। হ্যাঁ, তাই চল। হ্যাঁ গোপাল, ওই কৌটোয় কি আছে? ভাতের মারমাখা ঘুঁটের ছাই। কিন্তু দেখুন, তবুও কত আশ্চর্য বস্তু। কি করে? বাহ, এই ভস্য দর্পণে রানী কাউকে দেখতে না পেলে হতেন হিংসুটে, কুচুটে, মিথ্যেবাদী। তাই তার নিজের ভাবমূর্তিটি পরিষ্কার রাখার জন্য মহারাজ আর যুবরাজকে ওই ছাইয়ের ডেলায় ভেতর দেখতে হলো। ভেবে দেখুন, শত যোজন দূরের বস্তু নিকটে দেখা, কোনো আশ্চর্য বস্তু ছাড়া এ কাজ অসম্ভব। কিন্তু তা বলে ঘুঁটের ছাই দিয়ে লোক টাকানো? না 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 না, এ ঠিক হয়নি। আরে রাখো তোমার ঠিক বেঠিক। বুনো ঘাসের ফুলে যদি সুগন্ধি আতর তৈরি হতে পারে, তাহলে ভাতের মার মাখা ছাইও ভস্য দর্পণ হয়ে শত যোজন দূরের বস্তু মুহূর্তে চোখের সামনে দর্শন করাতে পারে। কি মহারাজ, ঠিক না? গোপালটা মহারাজের পায়ে তৈল মর্দন করে তো একেবারে মহারাজের কোলে উঠে পড়েছে। আর আমাদের মহারাজও হয়েছেন তেমনি, দিন রাত খালি গোপাল আর গোপাল, যেন গোপাল ছাড়া ওনার আশেপাশে আর কেউ থাকেই না। ওসব মহারাজের ন্যাকামো বুঝবে যেদিন গোপাল মহারাজকে লাথি মেরে সিংহাসন থেকে ফেলে দিয়ে নিজে ওই সিংহাসন দখল করবে। তুমি আর মহারাজের বিচার করো না, তুমি নিজে কি একেবারে গোপালের গলায় মালা পরিয়ে তাকে আশীর্বাদ করে তুমিও কম যাও না। আরে সে তো সামনে, কিন্তু পিছনে পিছনে আমি এক বুদ্ধি এঁটেছি। কি বুদ্ধি ভাই? বলবো বলবো, একেবারে রাজসভাতেই বলবো। এখন তাড়াতাড়ি পা চালাও, 10 ঘটিকা সময় হতে চললো। মহারাজ, কদিন ধরেই আমি এক বিশেষ চিন্তা করছি। কি চিন্তা মহামন্ত্রী? কদিন ধরেই দেখছি মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সাথে আমাদের মহারাজের কেমন যেন একটা মনোমালিন্য চলছে, যার ফলে... মনোমালিন্য? কই না তো। আপনার পরিষ্কার মন, তাই বুঝতে পারেন না, কিন্তু নবাবী মহাভারত রচনা
তারপর হলো কি ওই আপনার ওই উদ্যানের সরোবর পদ্মার সাথে ওনার উদ্যানের সরোবর আলাদিনের বিবাহের প্রস্তাব। আমার মনে হয় সামনে উনি এসব ভালো ভালো কথা বলে মুখ মিষ্টি বজায় রাখছেন, কিন্তু মনে মনে হয়তো ভাবছেন বুদ্ধির খেলায় একেবারে হেরে গেলেই ব্যাস, মহারাজ আর তার সভাসদদের একেবারে শেকড় শুদ্ধ উৎপাটন। তাই মনোমালিন্য থেকে মুক্তি পাবার কি উপায় মহামন্ত্রী? আমার যতদূর মনে হয় আপনার তথা আমাদের এই রাজ্যের ওপর শনির কোপ দৃষ্টি পড়েছে। তাই খুব ভালো হয় আপনি যদি এক ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার হস্তরেখাটা বিচার করান। তা আপনার জানাশোনা এরূপ কোনো জ্যোতিষী আছে নাকি যে ভালোভাবে হস্তরেখা বিচার করতে পারবে? হ্যাঁ, আছে বই কি। আর সে শুধু হস্তরেখা বিচারই করে না, কোনো দোষ ত্রুটি থাকলে তার প্রতিকারও করে। গোপাল, তোমার কি মত? মহারাজ, মহামন্ত্রী হবুচন্দ্র বয়সে যেমন প্রবীণ, অভিজ্ঞতাতেও প্রবীণ। আমার মনে হয় উনি যথার্থই বলেছেন। বেশ মহামন্ত্রী, আপনি তবে ওনাকে কাল রাজসভায় নিয়ে আসুন। যথাজ্ঞা মহারাজ। ও, এই তোমার বুদ্ধি, এতক্ষণে বুঝলাম। কি বুঝলে? তোমার জানাশোনা কোনো জ্যোতিষীকে দিয়ে মহারাজের হস্তরেখা বিচার করাবে, আর তারপর সুলতান কর্তৃক নদিয়া রাজ্য আক্রমণের ভয় দেখিয়ে মহারাজকে একেবারে নিজের কবজায় রাখবে, তাই না? কচু পোড়া, এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রীগিরি করো কি করে? তবে চলো আমার সাথে। বেশ, যাই চলো। তুমি যতই ছেড়ে দিন করো না কেন, আমি কিন্তু কিছুতেই ছাড়তে পারছি না। ও বাঁদর দুটোকে তো আমি বিলক্ষণ চিনি। দেখবে ঠিক একটা না একটা কিছু অঘটন ঘটাবে। যাই হোক, এখন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে জ্যোতিষী মশাই, সব মনে থাকবে তো? আপনি এই রাজ্যের মহামন্ত্রী, আপনার কথা ভুলে গেলে চলে? তাহলে যে এই রাজ্য থেকে আমার বাস ওঠাতে হবে। বেশ, এই নাও তবে 5 স্বর্ণমুদ্রা। কাজ মিটে গেলে আরো 10 স্বর্ণমুদ্রা দেব। ঠিক আছে মন্ত্রী মশাই। কি বুঝলে গবুচন্দ্র? বুদ্ধিটা দারুণ। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আজ মহামন্ত্রী হবুচন্দ্রে তো জ্যোতিষী নিয়ে আসার কথা ছিল, কিন্তু কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, জ্যোতিষীকে সাথে নিয়ে আসবেন তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। প্রণাম মহারাজ, আমি এসেছি আর সাথে এনেছি এই জ্যোতিষীকে। আরে আসুন আসুন জ্যোতিষী মশাই। হ্যাঁ, যাই মহারাজ। দেখি তো মহারাজ আপনার হাতখানা দেখি। বড়ই বিপদ, বড়ই বিপদ। কেন? রাজলক্ষ্মী যে আপনাকে পরিত্যাগ করেছে। সে কি? আমার মনে হয় আপনার এই রাজসভায় এমন কোন সভাসদ আছে যে অলক্ষ্মী, অপয়া, শয়তানের অংশ, আর সেই জন্যেই আপনার এই দশা। তাকে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করতে হবে। তা সেই অপয়াটি কে জ্যোতিষী মশাই? শুঁকে দেখতে হবে, শুঁকে দেখতে হবে। না, এ নয়। ইনিও নন। না না না, ইনি তো বরং লক্ষ্মীর বর পুত্র, অত্যন্ত পয়া। না না, দিব্য গন্ধ। এ অপয়া অলক্ষ্মী হতেই পারে না। এ তো অপয়া নয়। কিরকম যেন টক টক গন্ধ। বাঁচান মহারাজ, বাঁচান বাঁচান বাঁচান। কি হয়েছে?
আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? শয়তান শয়তান, আজ তো শয়তান, এই জন্যেই আজ আপনার এই দশা। একে একে এই মুহূর্তে রাজসভা থেকে বিতাড়িত করুন। আমার জন্য আপনার তথা এই নদিয়া রাজ্যের তথা এই সমগ্র নদিয়াবাসীর কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। তাই আমাকে তাড়ানোর আগেই আমি নিজে স্বইচ্ছায় এই রাজসভা পরিত্যাগ করে চলে যাচ্ছি। প্রণাম মহারাজ। ওহ, নাপ্তের পোটাকে তাড়াতে পেরে যেন একটু নিশ্চিন্ত মনে হচ্ছে। তা যা বলেছ। এবার থেকে মহারাজ আবার আগের মতো আমাদের চাটুকারিতাকে হাসি মুখে স্বাগত জানাবেন, আর আমাদের উপর মুঠো মুঠো সোনার মোহর, হিরে মণি মুক্ত ছড়াবেন। তাহলে তুমি স্বীকার করছো তো আমি বুদ্ধিমান? হ্যাঁ, সে আর বলতে। সত্যি তোমার মতো এরকম বুদ্ধিমান আর হয়ই না। জয় নদিয়া রাজ্যের বুদ্ধিমান মহামন্ত্রী হবুচন্দ্রের জয়। থাক থাক, হয়েছে, এখন চলো এগোনো যাক। দেখলে তো গোপাল, আমি তোমায় বলেছিলুম ও দুটো আস্ত বাঁদর। কোনো না কোনো অঘটন ঘটাবেই ঘটাবে। এখন দেখলে তো প্রমাণ। কি করে বুঝবো বলুন তো যে বকরি বৃহস্পতি আর কুপিত শনি স্বয়ং ওরা দুজন? মহামন্ত্রী হবুচন্দ্র সেদিন আমায় মুক্তমালা দিয়ে আশীর্বাদ করলেন। কি করে বুঝবো বলুন তো শেষমেশ এই ঘটনা ঘটাবেন? তুমি ন্যাকা শশী, তাই বুঝতে পারছো না কে কবে মুক্তোর মালা দিল, সোনার আংটি দিল, সেই নিয়েই মজে আছো। মিনসা দুটোকে দেখতে পাই, মুড়ো ঝেঁটার বাড়ি মেরে বিষ একেবারে ছেড়ে দেব। চুপ করো, আমায় একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। এখন কি করা যায়? ও বাবা, তুমি নাকি শয়তান? নাও শুনলে, আজ তোমার ছেলে বলল, কাল গ্রামের লোক বলবে, পরশু সারা দেশের লোক বলবে। বলি কোন মুখে বাইরে বের হবে শুনি? চুপ করো। হ্যাঁ, চুপ করব। আগে তিনজনে বিষ খাই, তবে একেবারে চুপ করব। আর তখন তুমিও বসে বসে ভালো করে ভেবো। ও বাবা, তুমিও তো রেগে গেছো কেন? জানো তো পুরুষ মানুষের রাগ ভালো নয়। বাবা গো, পাগল 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 হয়ে গেছে রে। পাগল আমি না তুমি? আমি পাগল? এখন আমি পাগল? এই তো ছোট মন্ত্রীও তো আপনার সাথে ছিল। ছিলাম? ওমা, ছিলাম নাকি? কই মনে পড়ছে না তো। সে কি, আমার কুড়ের সামনে আপনারা দুজনে ছিলেন। বললেন যেমন শেখাচ্ছি তেমনটি বলবে। আমি রাজি হলাম। তখন আপনারা আমাকে 5 স্বর্ণ মুদ্রা অগ্রিম দিলেন। বললেন কাজ মিটে গেলে আরো 10 স্বর্ণ মুদ্রা দেবেন। স্বর্ণ মুদ্রা? বেটা তুই রৌপ্য মুদ্রা কোনোদিন চোখে দেখেছিস? হ্যাঁ, যে স্বর্ণ মুদ্রার স্বপ্ন দেখবি? তাহলে আপনি দেবেন না? না, দেব না। আরে দূর, ঘরে চলো তো ভাই। খামোকা পাগলটার সাথে বক বক করে সময় নষ্ট করছো। হ্যাঁ সত্যি, চলো চলো। ঠিক আছে, দাঁড়াও, তোমাদের ব্যবস্থাও আমি করছি। গোপাল কর্তা, ও গোপাল কর্তা। কে? ও জ্যোতিষী ঠাকুর, তা এবার কি গণনা করলেন? আমি এই রাজ্যে থাকলে মহারাজের বিপদ? গোপাল কর্তা, তবে গতকাল ওই বড় মন্ত্রী আর ছোট মন্ত্রী আমার ঘরেতে এসেছিল। ও 10 স্বর্ণ মুদ্রা তুমি হবুচন্দ্র থেকে কোনোদিনই পাবে না। তবে আমার কথা মতো যদি চলো, তাহলে আমি তোমায় 20 স্বর্ণ মুদ্রা দেব। 20 স্বর্ণ মুদ্রা? 20 স্বর্ণ মুদ্রা। বলো চলবে? হ্যাঁ চলবে, বলুন আমায় কি করতে হবে। সে আমি তোমায় সময় মতো জানাবো।
এখন বলো তোমার কুটির কোথায়? ওই যে নদীর পূব দিকে বাবলা গাছের যে জঙ্গলটা আছে ওইখানে। ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আসি গোপাল কর্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আর এইসব কথা যেন গুণাক্ষরেও কেউ টের না পায়। সে আর বলতে। কিন্নি, আমি একটু বেরোচ্ছি। সে কি, তলে তলে এত? কি পাজি রে বাবা! এই দুটো তো পারলে তলে তলে রাজদ্রোহ পর্যন্ত করতে পারে। ওদের তো আর বেশি বাড়তে দেওয়া উচিত হবে না। কাল আবার রাজামশাই পুবের জঙ্গলে শিকারে যাবেন, সাথে ও দুটোও যাবে। আপনি যাবেন না? হ্যাঁ, আমিও যাচ্ছি, তবে এখন ও দুটোই তো সর্বে সর্বা। আমার মাথায় এক বুদ্ধি এসেছে, শুনুন তবে। বুদ্ধিটা তো মন্দ নয়। ঠিক আছে, তোমার কথা মতোই কাজ হবে। আমি তাহলে আসি, ওদিককার ব্যবস্থাটা আবার পাকা করতে হবে। বুঝতে পেরেছো ভাই? তাহলে কি করতে হবে? কিচ্ছু চিন্তা করবেন না গোপাল কর্তা, সমস্ত কিছুই একদম আপনার পরিকল্পনা মতো হবে। কিন্তু সাবধান, এসব কথা যেন কাক পক্ষীতেও টের না পায়। এই গুফ জ্যোতিষী লোক চিনতে একবার ভুল করেছে, বারবার করবে না। বেশ, এই নাও তবে 50টি স্বর্ণ মুদ্রা। কাজের পরে নয়, কাজের আগে পুরোপুরি দক্ষিণা দান। কি খুশি তো? খুশি বলে খুশি, পুরোপুরি খুশি। বেশ, তাহলে সেই কথাই রইল। আমি তাহলে চলি। ওহ, আজ প্রাণ ভরে শিকার করেছি। সত্যি 8টা বালিহাঁস, 3টে খরগোশ, 2টো হরিণ। সত্যি নসিবটা খুব ভালো। কিন্তু যাই বলুন মহারাজ, বাঘ শিকার না করলে কিন্তু ঠিক শিকার করা হয় না। এসব পাখি টাকি শিকার তো বাচ্চাদের শিকার। যদি পুরুষ হন তবে বাঘ শিকার করুন। কি বলছেন কবিরত্ন মশাই? আমরা কি তবে পুরুষ নই? না, দেখে তো পুরুষ বলেই মনে হচ্ছে, তবে প্রমাণ চাই। ওই যে বাঘ শিকার। আমরা শিকার করব বলে বাঘ যেন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ সত্যি বড় মন্ত্রী, এটা একদম ঠিক বলেছেন। দেখুন বড় মন্ত্রী, আপনি কথাটা ঠিকই বলেছেন। বাঘ আপনাদের জন্য বসে থাকবে না ঠিকই, কিন্তু আপনাদেরই তো উচিত বাঘকে খুঁজে বের করা, তারপর শিকার করা। সমস্ত রাজা বাদশারা এটাই করেন। ঠিক আছে, আমরাও তাই করব। চলো তো মহামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। আমরা পূবের জঙ্গলের দিকে যাই, তারপর সেখান থেকে বাঘ মেরে এনে ওই কবিরত্ন মশাইকে দেখিয়ে দিতে চাই যে আমরা পুরুষ। হ্যাঁ তাই চলো। এ কোথায় নিয়ে এলে মহামন্ত্রী? চারিদিকে কেমন যেন নিঝুম। হঠাৎ যদি একটা বাঘ ঘাড়ের উপর লাফিয়ে পড়ে তাহলে। ওরে বাবা, মনে হয় বাঘ, না হলে ছোপটা ওরকম নড়ে ওঠে। দাঁড়াও, দেখছি। ও বাবা, এ কার হাসি? বোধ হয় বাঘের। এরা কারা? মনে হয় দস্যু। ওরে বাবা রে! এই এই আমায় পেলে পালাবেন না। এই দুটোকে বন্দি কর, রাত্রে মায়ের কাছে বলি দেওয়া হবে। এই তো মায়ের থানে তোদের উৎসর্গ করা হবে। হাঁড়ি কাটে ঢুকিয়ে দে। ঠিক আছে সর্দার, এই চল। আমাদের মেরে ফেলো না, দয়া করে ছেড়ে দাও। মোহর দেবো? হ্যাঁ, দেবো দেবো দেবো। এই চুপ একদম। চুপ করো। এই নাও মায়ের মন্ত্রপ্রত খাড়া। দিন সর্দার। সাবধান,
এ মায়ের মন্ত্রপুত খারাপ। এর এক কোপে তোকে একেবারে জমের বাড়ি পাঠিয়ে দেবো। তার আগে তোর ভবলীলা সাঙ্গ করব। এবার তোর পালা। আয় আয় এবার কি বাবা গু, বেটা ভিতুর ডিম দস্যু হয়েছে। আমরা এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই মহারাজ। সৈন্যগণ, এনাদের রাজপ্রাসাদে নিয়ে চল। তুমিও চলো গোপাল। মহারাজ, আমি অলক্ষী, অপয়া, আস্ত শয়তান। আপনার রাজসভায় গেলে আবার আপনার ওপর বৃহস্পতি আর শনি কুপিত হবেন, তাতে আপনারই সর্বনাশ। কিন্তু আজ তুমি আমার আর গোবুচন্দ্রের প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমায় পুনরায় রাজসভায় তোমার নিজের কাজে পুনর্বহাল করলুম। এখন চলো আমার সাথে। আপনার ইচ্ছাই শিরোধার্য মহারাজ। আপনারা সকলেই তাহলে সেদিনকার সেই ঘটনাটা শুনলেন। তাহলে এবার আপনারা বলুন, আমি গোপালকে পুনর্বহাল করে কোনো অন্যায় কাজ করেছি কি? আগে না মহারাজ, আপনার সিদ্ধান্তই সঠিক। আর আপনারা, আপনাদের মতামত কি? অবশ্য আপনারা কে একমত আর কে একমত নয় সে ব্যাপারে আমার কিছু এসে যায় না। যাদের মনে হবে গোপাল রাজসভায় এলে আমার সাথে সাথে তাদেরও ক্ষতি হবে, তাদের প্রতি আমার নির্দেশ, তারা এই রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও। না না, এ কি মহারাজ, আমরা রাজ্য ত্যাগ করবো কেন? বরং গোপাল আমাদের মাঝে ফিরে আসতে আমরা যথেষ্ট খুশি। সকলে বলো, জয় গোপালের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় গোপালের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহা, কি বুদ্ধিমান বড় মন্ত্রী না হয়েছেন। গোপাল তো গেলই না, উল্টে আরো শক্তভাবে রাজসভায় নিজেকে প্রতিষ্ঠিত করলো। আর মধ্যখান থেকে আমার 5-5টা স্বর্ণ মুদ্রা চলে গেল। ঠিক আছে, সুযোগ পাই তখন আবার দেখে নেব। আচ্ছা গোপাল, তুমি তো সেই জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলেই তো রাজা সব কিছু বুঝে যেতেন। তা সত্ত্বেও এত নাটকের অবতারণা করলে কেন? জ্যোতিষীকে নিয়ে সরাসরি রাজার কাছে গেলে রাজা হয়তো আমাকে রাজসভায় ঠাঁই দিতেন, কিন্তু হবুচন্দ্র আর গোবুচন্দ্রকে তাড়াতেন। অন্যের সংস্থান করার ক্ষমতা যখন আমার নেই, তখন অন্যের অন্ন সংস্থান বন্ধের অধিকারও আমার নেই। আর দ্বিতীয়ত, রাজা মশাইয়ের কণ্ঠস্বরে দৃঢ়তার অভাব ছিল, এবং এর সুযোগ নিয়ে অনেক সভাসদই অনেক রকম অপকর্ম চালাচ্ছিল। আজ তারা আমার ওপর বিরক্ত হয়ে আমায় তাড়ালো। কাল এই ঘটনা আপনার ক্ষেত্রেও হতে পারত। তাই মহারাজের এই দৃঢ় কণ্ঠস্বরের ঘোষণায় সেই ঘটনাটার আর পুনরাবৃত্তি হওয়া অনেকটা কমে গেল। আর তৃতীয়ত, হবুচন্দ্র আর গোবুচন্দ্রের মনে চিন্তা ঢুকল। কি চিন্তা? প্রথমত 5 স্বর্ণমুদ্রা লোকসানের চিন্তা, আর দ্বিতীয়ত, গোপাল যদি সেই জ্যোতিষীকে খুঁজে পেতে রাজসভায় ধরে আনে, তাহলেই ব্যাস, চাকরিটা তো যাবেই, সাথে সাথে যেতে হবে কারাগারে। হ্যাঁ, এখন তো তুমি আবার রাজার বিদূষক। তোমার অধীনে 50টি সৈন্য, কাজেই খুঁজে পেতে তোমার অসুবিধে হবে না। সত্যি গোপাল, তুমি মহান। সবই আপনার আর মহারাজের দয়া।